সুপ্রিম লিডার আর তার ভক্তরা বলেন আমাদের দেশ নাকি বিশ্বগুরু হয়ে গেছে। তো আমরা যদি প্রথমে একটু এডুকেশন সেক্টরের দিকে তাকাই তাহলেই বোঝা যাবে আমাদের দেশ কেমন বিশ্বগুরু হয়েছে। সম্প্রতি আমাদের দেশের নীতি আয়োগের রিপোর্ট বলছে আমাদের দেশের মোটামুটি 1 লক্ষ স্কুলে মেয়েদের জন্য আলাদা কোনো টয়লেট নেই। তার মধ্যে 61,000 স্কুলে কোনো ব্যবহারযোগ্য টয়লেটই নেই। 94,000 গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড স্কুল বন্ধই হয়ে গেছে। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনেছেন, 94,000। অবশ্য আমাদের দেশের নেতা মন্ত্রীরা এসব জানেন না, কি করেই বা জানবেন? তাদের ছেলেমেয়েরা তো কেউ গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড স্কুলে পড়ে না, তাদের ছেলেমেয়েরা তো সব বিদেশে পড়াশোনা করে। বিদেশের কথা যখন উঠলই, আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের জিডিপির 5.4% মতো শিক্ষা খাতে খরচ করে, যেটা মোটামুটি ধরলে $154 বিলিয়ন। হ্যাঁ, $154 বিলিয়ন তারা শিক্ষা খাতে খরচ করে। চীনের কথা যদি ধরি, চীন প্রায় ইউএস ডলারের হিসেবে প্রায় $900 বিলিয়ন শিক্ষা খাতে খরচ করে প্রতি বছর। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনেছেন, $900 বিলিয়ন। আর আমাদের দেশ, যেটা আমাদের সুপ্রিম লিডারের নেতৃত্বে বিশ্বগুরু হয়েই গেছে, তারা বছরে মোটামুটি $16.7 বিলিয়ন মতো শিক্ষা খাতে খরচ করে। হিসেবটা বুঝেছেন? 154 বিলিয়ন, 900 বিলিয়ন আর 16.7 বিলিয়ন। আর এই শিক্ষাক্ষেত্রে টাকা বরাদ্দ করার উপকারিতা আমেরিকা আর চীন পায় রিসার্চের ক্ষেত্রে। আমেরিকা মোটামুটি বছরে 3.5 লাখ মতো পেটেন্ট অনুমোদন করে, চীন করে প্রায় 10 লাখের কাছাকাছি পেটেন্ট অনুমোদন প্রতি বছরে, আর আমাদের দেশ করে মোটামুটি ওই 1 লাখের মতো পেটেন্ট অনুমোদন করে। তার মধ্যে আবার কিছু গোমূত্র আর গোবরের উপকারিতা বিষয়ক গবেষণাও আছে। এইবার আমাদের দেশে এডুকেশন সেক্টরে বরাদ্দ এত কম কেন, এই প্রশ্নগুলো তুললে অ্যান্টি ন্যাশনাল তকমা, সোশ্যাল মিডিয়ায় ট্রোল, আবার এখন একটা নতুন কথা এসছে না, দিমাগি নকশাদ। এডুকেশন সেক্টরে বরাদ্দ বাড়াও বললে বলা হবে পাকিস্তান আর বাংলাদেশের থেকে তো বরাদ্দ বেশি আছে, আর কি চাই। হ্যাঁ, ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়ার সময় বলা হবে বিশ্বগুরু বানানো হবে দেশকে, আর তুলনা করার সময় পাকিস্তান আর বাংলাদেশ। পাকিস্তান আর বাংলাদেশের সাথে তুলনা করে দেশ বিশ্বগুরু হবে কি করে?